গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডাইনা ইমরোজ লাকি। পর্ব ৬৫। আহির ও মীর গভীর রাত করে বাড়ি ফিরে। মীর যেতে যেতে ভয় পাচ্ছিল শালুকের জন্য। মীর এত গভীর রাতেও বাড়ির বাইরে ছিল, জানতে পারলে ভীষণ চেঁচাবেন। কিন্তু সৌভাগ্যক্রমে শালুক সজাগ ছিলেন না তখন। সদর দরজা খুলে দিয়েছিল বুলবুল। মীরকে বুলবুল হুমকিও দিয়েছিল, আপনি রাত করে বাড়ি ফিরেছেন, মালকিনকে বলে দিব। মীর জবাবে বলেছিল, তোর টাকা চাই তাই তো, কত টাকা লাগবে বল। এরপর বুলবুল টাকা চাই, মীর পরে দিবে বলে তখন ওর মুখ বন্ধ করে দেয়। ঘড়ির কাঁটা এখন ঠিক ৩টেতে এসে থেমেছে। আহির মুখ গম্ভীর করে বসে আছে বারান্দায়। বারান্দার গ্রিল থেকে শু শু করে বাতাস ঢুকছে। শীতল বাতাসে আহিরের শরীর কাঁটা দিয়ে উঠছে। তবুও সেখানেই বসে আছে। গৌরী ওরফে জেসিয়া সারোয়ারি, মেহেদীকে সে ভীষণ রকমভাবে ভালোবাসে। আজ সাহস করে বলেই দিয়েছে তার ভালোবাসার কথা, কিন্তু বিপরীতে তাকে প্রত্যাখ্যান করেছে। আহিরের চোখে জল জমে। কখনো সেই অল্পতে কাঁদেনি, আজ কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। গৌরী তার হবে না, তাকে পাবে না, ভাবতেই তার কষ্ট হচ্ছে। ইজি চেয়ারে বসে মাথা হেলিয়ে রেখেছে, দৃষ্টি তার উপরের দিকে। একটু পরপর দীর্ঘ নিঃশ্বাস আসছে। মনস্থির করে আগামীকাল গৌরীর সাথে শেষ আরো কিছু কথা বলবে, বোঝানোর চেষ্টা করবে। যদি গৌরী তার প্রস্তাবে রাজি হয়, তবে সে তার মা বাবাকে নিয়ে আসবে। তাদের দুয়া নিয়ে তবেই গৌরীকে ঘরের বউ করবে। আহির তার মা বাবার একমাত্র সন্তান, তার আবদার ফেলবেন না তার মা বাবা, আহির নিশ্চিত। আহির ইজি চেয়ারে দুল খেতে খেতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে মিষ্টি একটা স্বপ্ন দেখে গৌরীর কাছে গিয়ে আবারও তাকে বুঝাচ্ছে। তবে আজ গৌরীর মুখে উজ্জ্বল হাসি, আহিরের হাতে একটা ফুল। আহির বলল, আমার প্রস্তাব গ্রহণ করো, কথা দিলাম এই তোমাকে ছুঁয়ে কখনো আমার অন্তরে তোমার জায়গাটাই পরিবর্তন আসবে না। আমার ভালোবাসা ক্রমশ বাড়বে, কমবে না। দরকার হয় তোমার জন্য জীবন দেব, তবুও তোমার জীবনটা নষ্ট হতে দিব না। বলেই গৌরীর দিকে ফুলটা এগিয়ে দেয়। গৌরী কাপা হাতে ফুলটি নিল, আশেপাশে তাকালো বারে বারে। না, কেউই নেই, তার মাথা নিচু। আহির চোখে বলল, কিছু তো অন্তত বলো। গৌরী গোলাপ ফুলের মতো ফোলা ফোলা ঠোঁটে হাসি আঁকে। তার নিখুঁত হাসি আহির দেখল, নিখুঁত চোখ, নিখুঁত নাক, নিখুঁত ভ্রু, সব কিছু মিলে যেন গৌরীর সৌন্দর্য সূর্যের মতোই চিকচিক করছে। গৌরী পিঠ ঘুরে তাকিয়ে বলল, আপনার মা বাবাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষা করব। বলেই গৌরী ছুটে যায় বাড়ির দিকে। আহির তার জবাবে খুশিতে আপ্লুত হয়ে উঠল। ঘুমটা আচমকা ভেঙে গেল। মীর আশাতেই এসেই আহিরকে ডাকা শুরু করেছে। আহির চোখ মেলে তাকালো, স্বপ্নের কথাটা মনে পড়ে। যদি সত্যি গৌরী রাজি হয়ে যেত। আফসোসের সাথে ভাবছে। মীর তার পাশে বসে বলল, এখনো ঘুমাসনি কেন? কি ভাবতেছিলিস? ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না, তুই ঘুমোসনি কেন? মীর নির্বিকার কণ্ঠে বলল, ঘুমের চেষ্টা করেছিলাম, ঘুম আসছে না, আমারও কিছু ভালো লাগছে না। কখনো এরকম অনুভূতি হয় না, আজ হচ্ছে। এতক্ষণ ছাদে বসে কাবির হোসেনের সাথে কথা বলছিলাম, বেশ মজার মানুষ শুনি। যা এখন ঘুমা, আগামীকাল কথা হবে। আগামীকাল কেন? এখনই যত খুশি বলিনি। আগামীকাল বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার নিশ্চয়তা যখন নেই, তখন ভালো পথে ফিরে আয়।
পথ তো ভালোই হয়, খারাপ কোথায়, বলল মীর। সিগারেট ধরালো, ঠোঁটের মাঝে রেখে একটা টান দিয়ে বলল, তুই ঘুমিয়ে যা, নয়তো সুখ পালন কর, আমি আসছি, বলেই উঠে গেল। আহিরের ঘর থেকে বেরিয়ে হাঁটা ধরল মায়ার ঘরের উদ্দেশ্যে। রাফিদ রাত ৮টার পরেই ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে সে অনেক খেটেছে, ক্লান্ত শরীর। মীর তখন ডাকলেও উঠেনি। আহির যেন মর্মাহত হয়ে পড়েছে। মীরের মনটা উদাস হয়ে আছে, কিছু ভালো লাগছে না। শুধু ভাবছে কি যেন কি হবে। মনটা আপাতত সর্বপরিষ্কার করতে হবে। মায়ার উল্টাপাল্টা কথা শুনলে নিশ্চয় মন ভালো হবে ভেবেই তার ঘরের দিকে এগোচ্ছে। যেতে যেতে পথে দেখা হয় বুলবুলের সাথে। মধ্যরাতে জল খাওয়ার অভ্যাসটা ওর আজও যায়নি। তখন জল খেতে উঠে দেখে জাগে জল নেই। জল নিতে নিচে রওনা হতেই মীরের সামনে থমকে দাঁড়ায়। মীরও দাঁড়িয়ে যায়। তাদের প্রথমে চোখে চোখে কথা হয়। বুলবুল মীরের পথ ধরে সামনে তাকালো। সামনে মায়ার ঘর। তার ঘরে যাচ্ছে বুঝে প্রশ্ন করলো, আবার কি মতলব আপনার? মীর যেন বুলবুলের প্রশ্নে ক্লান্তি অনুভব করলো। শরীরের বাজ ভেঙে বলল, ম্যাচ খেলতে যাচ্ছিলাম, আর কোনো প্রশ্ন? কিন্তু একদিনে এতবার? তোর সমস্যা? না, আমি কি আসবো? আমার গোলকিপারের দরকার নেই, আমি একাই সব, বলেই মীর বুলবুলকে ছেড়ে এগোলো। মীর মায়ার ঘরের সামনে এসে থামে। হাতের সিগারেট ফেলে দেয় মেঝেতে, পা দিয়ে পিষে ফেলল। মায়ার ঘরের দরজা খোলা, ভেতরে বাতি নিবানো, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে রাখা। সে ধীর স্থির পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। মোমবাতির আলোয় ঘরটা মৃদু আলোকিত। মীরের দুই চোখ মায়াকে কষছে। বিছানায় তাকায়, কম্বল জড়ো করা, নিশ্চয় ঘুমাচ্ছে। মীর বিছানার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল মায়ার পাশে বসে। মায়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মীর তা দেখে বলল, আজ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আগে তো কখনো ঘুমাওনি। থেমে আবারও বলল, এটা আমি কি বলছি? আমি কি কখনো তোমার সাথে রাতে থেকেছি যে জানবো? আজকাল না আমি বোকা বোকা কথা বলছি। যাকগে, ছাড়ো সেসব। তুমি হঠাৎ এভাবে ঘুমাচ্ছ? খুব ঠান্ডা লাগছে, নাকি লুকিয়ে লুকিয়ে কান্না করছো? নয়তোবা ভূতের ভয়ে কম্বল মুড়ি দিয়েছ? তুমি নিশ্চয়ই আমার কথা শুনছো, তবুও চুপ করে আছো। এই পর্যন্ত বলেই মীর থামে। কম্বলটা নড়ে উঠল। মীর বলল, তুমি নড়ছো, তার মানে ঘুম নেই চোখে। গাপটি মেরে আছো আমার ভয়ে। ভয় নেই, উঠতে পারো, কিছু করব না। এখন অসভ্যতার ব্যাখ্যা বোঝাতে ইচ্ছে করছে না, শরীরে শক্তি নেই। মীর দেখল মায়া উঠছে না। পুনরায় কম্বল নড়ল। মীর এবার একটু বিরক্ত হলো। মায়াকে যেভাবে হোক উঠাতে হবে, কিন্তু কিভাবে উঠাবে ভেবেই মীর হুট করে মায়ার শরীরের উপর উঠে দুই পা দুদিকে নিয়ে হাঁটুতে ভর দিয়ে মায়ার উপর দূরত্ব বজায় রেখে বসে। এরপর মায়ার দিকে আরেকটু ঝুঁকে বলল, এই মেয়ে, আমি তোমার উপরে দরজা লাগিয়ে দিয়েছি, যদি তোমার উপর আক্রমণ করে বসি, ভয় পাচ্ছ না? কম্বলের নিচ থেকে কোনো শব্দ এলো না। মীর এবার কিছুটা তীর্যক কণ্ঠে বলল, এ মেয়ে, উঠ, নয় ঝাঁপিয়ে পড়লাম। কথাটা শেষ করতে না করতেই কম্বলটা মুখের উপর সরিয়ে ফেললেন জৈতুন বেগম। মীর জৈতুন বেগমকে দেখে হকচকিয়ে উঠল। ছিটকে দূরে সরে যায়। বেখেয়ালিভাবে মীর খাট থেকেই পড়ে যায়। থতমত খেয়ে বলল, দাদু তুমি? বলেই মীর ডুব গিলল। জৈতুন বেগম শোয়া থেকে উঠে বসে মীরের দিকে চেয়ে বলল, কখন তাইকা আমি তোর উল্টাপাল্টা কথা শুনতাছি, কি সব নোংরা নোংরা কথা।
দাঁড়া, তোরে দেখাইতাছি মজা। বলেই জৈতুন বেগম খাট থেকে নেমে তার ছড়িটা হাতে নিয়ে মীরকে পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে বললেন, তোর খুব শখ আমার উপরে জাফাই ফরনের, নিজের শক্তি দেখাইবার আইসো। সি। মীর জৈতুনকে আটকাতে চাইল, বলল, আরে দাদু, আগে আমার কথা শুনো। আমি তোমার উপর শক্তি কেন দেখাবো? তোমার নাতনির উপর দেখাতে এসেছিলাম। তুমি ওর ঘরে, আমি কিভাবে জানবো? তুই কি করে জানবি মানে? এই মাঝরাইতে তুই ওর ঘরে কেন? মীর জৈতুনের ছড়িটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল, বলল, অনেক মেরেছ, এখন শুনো। আমাকে ও অসভ্য বলেছিল, তাই প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এসে আমি নিজেই বলির পাটা হয়ে গেছি। জৈতুন বেগম সোজা হয়ে দাঁড়ান, ঘরের আলো জ্বালান, বললেন, আর একটু হইলেই তো তুই আমার শরীরে ভর দিতি। তোরে বিদেশে এই শিক্ষা দিছে হতচ্ছাড়া। শিক্ষা অনেকই পাইছি, কিন্তু কেউ আমায় অসভ্য কই নাই। আইস তুমি আমারই কইলা। আমার কষ্টে কান্না করতে মন চাইছে বলেই মীর থামে। মীরের মুখে আঞ্চলিক ভাষা শুনে জৈতুন বেগম কিছুটা অবাক হলেন। চোখ ছোট করে মীরের দিকে তাকিয়ে রইলেন। মীর ছড়ির দিকে চেয়ে এতক্ষণ কথা বলছিল। জৈতুনকে চুপচাপ দেখে চোখ তুলে তার দিকে তাকালো। নিজের আঞ্চলিক ভাষার কথাগুলো তার কানের কাছে ভেসে উঠল। বিড়বিড় করে বলল, এ আমি কি বললাম? কি ভাষায় কথা বললাম? তোর মাথাটা গেছে নাকি বুড়ি? তোমার জন্য আমার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে কথা বলতে হলে আগে শুদ্ধ ভাষা শিখে এসো। আহা, আমার কালাচান নাতি, উনার লগে কথা কইতে আমার বইবার গেছে, অর্থাৎ বই গেছে। এই ঘরতন বাইরা। মীর ছড়িটা জৈতুনের দিকে এগিয়ে দিয়ে বলল, যেতেই এসেছি, থাকতে নয়, বিশেষ করে তোমার মতন বুড়ির সাথে। তুর থাইকা ভালোই আছি। তুই হাতে দেশ সাফের মতন কিসব, তার লগে ঝাঁকানাকা প্যান্ট, মাথা চুলগুলা ভেড়ার মতো, চোখ দুইটা বিড়ালের মতো। তারপরও তো তোরে আমার লগে মানাই না, বান্দরের মতো লাগতেছে। মীর বেঞ্চি কেটে বলল, তোমার সাথে মানাতেও চাই না, আমার ভার সহ্য করতে পারবে না। এতটুকু বলতেই মীরকে পুনরায় জৈতুন বেগম মারা শুরু করলেন। বললেন, ঘর থেকে বাইর হ, মুখে কিছু আটকাই না। মীর আর কিছু না বলে জুতা পায়ে ঘর থেকে বের হয়। জৈতুন ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। মীর হাঁটুর উপর হাত রেখে তাতে নিজের ভর রেখে দম ছাড়ল। লক্ষ্য করল তার পিছনে কেউ। ঘুরে তাকালো, বুলবুল জগ হাতে দাঁড়িয়ে আছে। মীর তাকাতেই তার দিকে এগিয়ে আসলো। মীর নিঃশ্বাস ছেড়ে বলল, তুই আজও এখানে? আপনি বললেন না ম্যাচ খেলবেন, তাই আগে থেকেই জল নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি খুব হাঁপাচ্ছেন, নিন জল খান। বুলবুল জলের জগটা এগিয়ে দিল। মীর কটমট চোখে ওর দিকে তাকালো। মীর জলটা খেয়ে ফেলল। বুলবুল বলল, খেলায় কে জিতল? মীর কিছুক্ষণ আগে অপমানিত হয়েছে, তার দাদির কাছে ধরা খেয়েছে। বুলবুলকে বলতে চাইছে না, কিন্তু আন্দাজ করতে পারছে বুলবুল সব শুনেছে। তবুও নিজের মনোভাব ধরে রাখার চেষ্টা করে বলল, কে জিতবে? ওই বুড়িই জিতেছে, এটা ব্যাপার না। বুড়ি মানে? ম্যাচ খেলা হলো না? মীর মাথা নাড়ালো, না। বুলবুল জগটা মীরের হাত থেকে নিয়ে বলল, তাহলে জল খেয়ে কি করলেন? শুধু শুধু জলটা শেষ করলেন। ধরা খেয়েছেন আপনার দাদির কাছে? মীর নিশ্চুপ ভঙ্গিতে মাথা আওড়ালো, হ্যাঁ। বুলবুল সশব্দে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। মীরের শরীর জ্বলে উঠল ওর হাসি দেখে। বুলবুল হাসি থামিয়ে
বেশ কৌতূহলী ভঙ্গিতে বলল, আচ্ছা, এই ম্যাচ খেলাটা কি? মানে এর আগে কোনোদিন শুনিনি এই নাম। মীর কোনো জবাব না দিয়ে বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলো। বুলবুল তার পিছু নিল। পেছন থেকেই প্রশ্ন ছুড়ছে, বলুন না, ম্যাচ খেলার মানে কি? মীর থম মেরে দাঁড়িয়ে রইল। থাইল্যান্ডে এক ধরনের খেলা হয়, ওইটাকে ম্যাচ বলে। চলুন আমি আর আপনিও খেলি। আমি কখনোই খেলিনি। বুলবুলের মুখে কথাটি শুনে মীর কপাল চাপড়িয়ে ছাদের দিকে চলে গেল। ছাদে এখনো বসে আছে মায়া ও তৃষা। তৃষা রাগ জাগতে চায়নি। মায়ার জোরাজুরিতে বাধ্য হয়ে ছাদে বসে আছে। মায়ার ঘুম নেই আজ। রাত পোহালেই বিয়ের তর্জমা। রাতের শেষের দিকে শেফালি এসেছে। ওকেও মায়া বেশ কিছুক্ষণ আগে ডেকে এসেছিল। চা চেয়ে এসেছিল। মাথা ব্যথা করছে সেই কখন থেকে মায়ার। তখন শেফালিকে ডেকে চা তৈরি করতে বলেছিল আদা দিয়ে। শেফালি চা এনে দেয় মায়াকে। মায়া তৎক্ষণিৎ চা খাবে না বলল। মন উঠানামা করল। শেফালি তীব্র রেগে গেল। মাঝরাতে ওর ঘুম ভেঙেছে, তার উপর রাত করে চা করতে হয়েছে, এখন খাবে না বলছে। মায়া চোখের জল বিসর্জন দিচ্ছে। মীরকে তার মনের কথা সরাসরি বলবে কিনা ভাবছে। আত্মসম্মানবোধ এর কথাটাও চিন্তা করে আবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। ভালোবাসা যেখানে, সেখানে আত্মসম্মানবোধ আসে। মায়ার সত্তা তাকেই প্রশ্ন করল। জবাব মিলছে না। শেফালি মায়ার দিকে এগিয়ে এলো। চাটা খান, মাথা ব্যথা কমবে। না খাইলে আমার কষ্ট বৃথা যাইব। উফ, একা ছাড় আমায়। তোর চা তুই খা। এখনো চা অনেক গরম। শেষবার জিগামু, খাইবেন না? শেষবার জিজ্ঞাস করবি, সেটাও আবার বলে নিস। যা এখান থেকে। শেফালি বিদ্যুৎ গতিতে ছুটে চলল ছাদ থেকে নিচে। ছাদের দরজার কাছে এসেই মীরের সাথে ধাক্কা খেয়ে শেফালি পড়ে যায় মেঝেতে। মীর ব্যস্ত পায়ে ছুটেই আসছিল। তখন জৈতুনের সামনে লজ্জায় পড়ছিল। মেজাজ বিগড়ে আছে। সেই ক্রোধ যেন তার হাঁটার গতির উপর ছিল। শেফালি ব্যথায় কোকিয়ে উঠল। ওর মা বলে চেঁচিয়ে ওঠা শব্দে মায়া ও তৃষা এগিয়ে আসে। মীর মাথায় হাত দিয়ে বলল, আজকে সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম কে জানে? পরক্ষণেই মনে পড়ে। আজ রাত শেষ পর্যায়ে। আগাম দিন ইতিমধ্যেই হাজির। সে তো নির্ঘুম কাটিয়েছে। পুনরায় মীর মায়াকে শুনিয়ে শুনিয়ে বলল, ধাক্কা খেলাম তো খেলাম, অন্য কারোর সাথে খেলে ভালো হতো। মায়া মীরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, এত রাতে এখানে কি? আর শেফালিকে ধাক্কা দিলেন কেন? আমি ওকে ধাক্কা কোথায় দিলাম? বরং ও এসে আমার গায়ে পড়েছে। শত হোক, আমার মতো সুদর্শন সুপুরুষকে সবারই মনে লাগে। ও না হয় একটু দেহে লাগাতে চেয়েছে। আপনি খুব বাজে। লেখা আছে কোথায়? আপনার সারা শরীরেই লেখা আছে। শুনে মীর পরনের জ্যাকেট খুলতে চাই। বলল, তাহলে কাপড় খুলে দেখাচ্ছি। ছি, চলে যান এখান থেকে। আপনার জন্য কোনো শান্তি পাচ্ছি না। তোমাকে চিরশান্তি দিতেই এসেছিলাম, কিন্তু ঘুরে ফিরে শয়তানের সাথে দেখা হয়েছে। মায়া ঠোঁট চেপে হেসে উঠল। বলল, দাদুর সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। আমার ঘরে গিয়েছিলেন। আমাকে বলা কথাগুলো উনাকে বলেছেন। উনি আপনাকে নিশ্চয়ই লাঠিপেটা করেছে। মায়া এক নিঃশ্বাসে কথাগুলো বলল, খুব উৎফুল্লের সাথে। বলা শেষে হেসে উঠল। অট্টহাসিতে তলিয়ে গেল সে। মীর মায়ার মুগ্ধকর হাসি দেখছে।
নেশা ভরা চোখজোড়া নিয়ে এসেছিল মায়াকে ধমকাবে বলে। কিন্তু তার মসৃণ স্নিগ্ধ হাসিতে তার রাগ গলে গেল মোমের মতন। তার ঠোঁটে এক চিলতে হাসি ভেসে উঠল। মায়া হাসিমাখা মুখটি একদিকে সরিয়ে নিল। মীর ঘাড় কাত করে সেদিক পানে চেয়ে দেখছে। মীর দুই ঠোঁট সরু করে শ্বাস ছেড়ে বলল, মায়াবতী, এভাবে হেসো না। তোমার আগুন মাখা হাসিতে যেন হৃদয় গলে যায়। মায়া হাসি থামিয়ে দিল। মীরের দিকে তাকালো। মীর তাৎক্ষণিক নিজের বক্তব্য ঘুরিয়ে ফেলতে চাইল। এটা তোমাকে বলিনি, একজন লেখিকার কথা। শেফালি ও তৃষা ছাদ থেকে চলে যায়। মায়া সিলেকুটার পাশে এসে দাঁড়ালো, আলগোছে দেয়ালের সাথে। মীর তার সামনে পায়চারি করলো কিছুক্ষণ। এরপর সেও দুই হাত সম্মুখে রেখে দেয়ালের সাথে মায়ার পাশেই দাঁড়ালো। মায়া তার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, আমার হাসির প্রশংসা করেছিলেন? একদমই না। আমি মীর কোনোদিন মেয়েদের প্রশংসা করি না। তবে একজন আছে যে আমাকে অনেক পছন্দ করে। কে সে? আছে, মাস্টারের বড় ছেলে। আমাকে অনেক পছন্দ করে, কিন্তু কোনোদিন আমার বাবার ভয়ে বলতে পারেনি। হয়তো আমার বিয়ে হয়ে যাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছে। একদিন তো আমার হাত পর্যন্ত ধরেছিল। আমার হাত নাকি খুব নরম, সেটাও বলেছিল। মীর ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মায়া লক্ষ্য করল মীরের অভিব্যক্তি। মনে হচ্ছে সে কোনো কারণে রেগে গেছে হঠাৎ, রাগে জ্বলছে। সেই তাপ মায়া পাচ্ছে। তার কারণটা ঠিক আন্দাজ করতে পারল না মায়া। তবুও আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ে, আপনি রেগে আছেন মনে হচ্ছে। কোথায় না তো, বলেই স্বাভাবিক ভঙ্গিতে হাঁটার চেষ্টা করছে। মায়া প্রসঙ্গ বদলে বলল, তখন নিশ্চয়ই দাদুর মার খেয়েছেন। তুমি মার খাইয়েছ, এর শোধ আমি তুলব। অপেক্ষায় রইলাম। আমিও অপেক্ষায় আছি সেই উত্তম সময়ের। বলেই ঠোঁট বাঁকিয়ে হাসে মায়া। তার হাসির কারণ মীর মার খেয়েছে বলে। মীর তার সামনে গিয়ে বলল, খুব মজা পাচ্ছ তাই না? কণ্ঠে যেন মীরের সুর মাখা। মায়া কিছু না বলে পুনরায় বলল, সত্যি হাসি পাচ্ছে। মীর বাক হানতান কত কি বলেছিলেন। থেমে আবারও হাসে মায়া। মীর তাকিয়ে আছে বিনা পলকে। মায়া মীরের দৃষ্টি লক্ষ্য করে বলল, অভাবে কি দেখছেন? তোমাকে যতই দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে, তবু দেখার তৃষ্ণা মিটে না।